আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো ২০১২ সালে অনুষ্ঠিত প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার ড্যাফোডিল সেটের সাধারণ জ্ঞানের সম্পূর্ণ অংশটুকু ব্যাখ্যা সহ। ওকে, প্রথম প্রশ্নটি ছিল রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত? রাষ্ট্র ৪টি উপাদান নিয়ে গঠিত। এখন আপনি এখান থেকে দেখবেন ৪টি উপাদান কি কি: ভূখণ্ড, জনগণ, সরকার, সার্বভৌমত্ব। তো পরের প্রশ্ন ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় কত সালে, কত তারিখে? এটা ম্যাক্সিমাম জানি, 16ই ডিসেম্বর 1972 সালে। এখানে একটা টাইমলাইন দেওয়া আছে, এটা একটু দেখবো। আর সংবিধান এক নজরে, এই অংশটুকু বেশ গুরুত্বপূর্ণ। টোটাল অনুচ্ছেদ 153টি, 11টি ভাগ, তফসিল 7টি, মূলনীতি 4টি, প্রস্তাবনা 1টি। এখন যেহেতু সংবিধান নিয়ে অনেক আলোচনা হচ্ছে, যেন সংবিধানটা একটা হট টপিক, অনেকভাবে প্রশ্ন আসতে পারে। আর সংবিধান গণপরিষদে গৃহীত হয় হচ্ছে 4 নভেম্বর 1972 সাল। অনেক গুরুত্বপূর্ণ, এটা মনে রাখার চেষ্টা করবেন। পরের প্রশ্ন, মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? টোটাল 11টি সেক্টরে ভাগ করা হয়েছে। আর সেটা কত তারিখে ভাগ করা হয়? 11 এপ্রিল। অনেক সময় তারিখটা আসে যে 1971 সালে 11 এপ্রিল অস্থায়ী সরকার কর্তৃক সমগ্র দেশকে 11টি ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, এই 11টি ভাগ প্রত্যেকটাকে এক একটা সেক্টর বলে, এক একটা সেক্টর। আবার আরেকটা জিনিস হচ্ছে তার সাব সেক্টর ছিল 64টি। অনেক সময় প্রশ্ন আসে 10 নম্বর সেক্টর নিয়ে, কারণ 10 নম্বর সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিল না। এটা সরাসরি নৌ কমান্ডারদের নিয়ন্ত্রণে ছিল, একক কারো নিয়ন্ত্রণে ছিল না। এটা গুরুত্বপূর্ণ, এই জন্য 10 নম্বর সেক্টরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি বার আসে এই সেক্টরটা নিয়ে। তো পরের প্রশ্ন, শিক্ষা বলতে কি বোঝায়? জাস্ট এটা একটু দেখেন। শিক্ষা বলতে বোঝায়, নাম্বারে যেটা বলছে, পরিবেশের সাথে নিজেকে মানিয়ে সমাজ ও নিজের উপকারের জন্য পুনর্গঠন করার দক্ষতা অর্জন। ম্যাক্সিমাম উত্তরটা জানবে। জানার চেয়ে বড় কথা এটা আমাদের মনে রাখা। যে শিক্ষক হিসাবে এটা মনে রাখার চেষ্টা করা উচিত আমাদের সবারই। তো শিক্ষকের পরের প্রশ্নটি হচ্ছে, শিক্ষকের কোন দিকে নজর দেওয়া উচিত? উত্তর খ, অনুসন্ধিৎসু মনের উন্নয়ন উন্নয়ন ঘটানো। এটা খ নং, উত্তর হবে খ নং, কারণ এটার উপরে ডিপেন্ড করে অন্যান্য যে পার্শ্ববর্তী প্রভাব, সেটা এই অনুসন্ধিৎসু মনের উন্নয়ন ঘটানোর উপর ডিপেন্ড করে। তা উত্তর হবে খ। তো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? যাই হোক, এটা উত্তর হবে 1921 সালে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হওয়ার একটা টাইম লাইন দেওয়া আছে। 1911 সালে যখন লর্ড হার্ডিঞ্জ একটা প্রতিশ্রুতি দেয় যে বঙ্গভঙ্গ যেহেতু হয়েছে, বঙ্গভঙ্গ রদের যে কাহিনীটা হয়েছে ওইটার ক্ষতিপূরণ হিসেবে তোমাদের পূর্ববঙ্গে একটা তৎকালীন বাংলাদেশে একটা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করে দেওয়া হবে, একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে। তারপর সেই উদ্দেশ্যেই রবার্ট নাথানকে প্রদান করে একটা কমিশন গঠন করা, যে কমিশনটার নাম ছিল নাথান কমিশন। এটা 1912 সালের কাহিনী। তারপর যেটা হইল 1921 সালে, তো প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয়, অর্থাৎ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। আর সবচেয়ে মনে রাখার জায়গা হচ্ছে প্রথম উপাচার্য কে ছিল? স্যার ফিলিপ জোসেফ হার্জ। হ্যাঁ, এটা একটু মনে রাখার চেষ্টা করি। 52 নম্বর প্রশ্ন, বাংলা পহেলা বৈশাখ চালু করেন কে? সম্রাট আকবর। সম্রাট আকবর, এখানে তার বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে। এটা কত সালে চালু হয়? 1584 সালে। কিন্তু কার্যকর হয় কত সাল থেকে? 1556 সাল থেকে। আর প্রাথমিক নাম ছিল ফসলি সন। কিন্তু এখানে দেখেন ইলিয়াস শাহের নামও আছে, যেটা আসলে উত্তর না, কিন্তু ইলিয়াস শাহ তার একটা উপাধি ছিল শাহী বাংলা। কেন? তিনি ছিল স্বাধীন বাংলার প্রথম সুলতান। কে? ইলিয়াস শাহ। তো পরের প্রশ্ন, 53 নম্বর প্রশ্ন, ইমসরি কোন শহরের নিকটে অবস্থিত? উত্তর হবে কক্সবাজার। যদি বলে ইনানি সৈকত কোথায় অবস্থিত? কক্সবাজার। কিন্তু যদি বলে কাপ্তাই হ্রদ কোথায় অবস্থিত? বলবেন রাঙামাটি। তাহলে এখানে ইমসরি, উত্তর হবে কক্সবাজার।
54 নম্বর প্রশ্ন, কে মুসলিম লীগ প্রতিষ্ঠা করে? উত্তর হবে নবাব সলিমুল্লাহ। কারণ মুসলিম লীগ প্রতিষ্ঠা করা বেশ কয়েকজন উদ্যোক্তা ছিল, তার মধ্যে ছিল সলিমুল্লাহ, বিকারুল মুলক এবং আগা খান। এখন এখানে তিনজনের মধ্যে নবাব সলিমুল্লাহর নামটা আছে, তাহলে উত্তর হবে নবাব সলিমুল্লাহ। আর এই যে মুসলিম লীগ, এটা প্রতিষ্ঠিত হয় 1906 সালে। আর এটা ওই সময় এটার নাম ছিল নিখিল ভারত মুসলিম লীগ। ঠিক আছে। আন্তর্জাতিক বিষয়াবলী থেকে একটা প্রশ্ন, 55 নম্বর প্রশ্ন, বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু কোথায় অবস্থিত? উত্তর হবে বেলজিয়াম। উত্তর হবে বেলজিয়াম, যেটা এই ওয়াটারলু যে যুদ্ধক্ষেত্রে যুদ্ধটা হয়েছে সেটা কত সালে? 1815 সালে। আর এটা পরাজিত হয় বিখ্যাত সেনাপতি নেপোলিয়ন। আর বিজয়ী হয় কে? ইংল্যান্ডের সেনাপতি ডিউক অফ ওয়েলিংটন। অর্থাৎ এই যুদ্ধটা হয়েছে ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে। ঠিক আছে। আর যে এই ওয়াটারলু যুদ্ধের পরেই কিন্তু ইউরোপের যে মানচিত্র পুনর্গঠনের জন্য ভিয়েনা কংগ্রেস অনুষ্ঠিত হয়। খুবই গুরুত্বপূর্ণ। ভিয়েনা কংগ্রেস কোন যুদ্ধের সাথে সম্পর্কিত? তখন বলতে হবে ওয়াটারলু যুদ্ধক্ষেত্র। ওয়াটারলু যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত? বেলজিয়াম। এটা কত সালে অনুষ্ঠিত হয়? 1815 সালে। ঠিক আছে। এই জিনিসগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। সীমান্ত গান্ধী নামে পরিচিত কে? সীমান্ত গান্ধী নামে পরিচিত খান আব্দুল গফর খান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 7 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট কে ছিল? স্ট্যালিন ছিল, জোসেফ স্ট্যালিন। গুরুত্বপূর্ণ হচ্ছে যুক্তরাষ্ট্রের সে সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, আর যুক্তরাজ্যের ছিল উইনস্টন চার্চিল। খুবই গুরুত্বপূর্ণ। আর হচ্ছে রাশিয়ার লেনিন কে ছিল? যে লেনিন যে ছিল, লেনিন আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে সম্পর্কিত ছিল না। লেনিন ছিল হচ্ছে রাশিয়ার যে বলশেভিক বিপ্লব হয়েছিল সে বিপ্লবের নেতা ছিল। আর সোভিয়েত ইউনিয়নের প্রথম রাষ্ট্রপ্রধান ছিল ভ্লাদিমির লেনিন। আর হচ্ছে হিটলার ছিল হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের মূল হোতা, জার্মানির স্বৈর শাসক বলা যায়। 58 নম্বর প্রশ্ন, স্থায়ী সালিসি আদালত কোথায় অবস্থিত? হ্যাগে অবস্থিত। এখানে আরো অনেক বেশ কিছু ইনফরমেশন আছে, আমি আপনাদের স্লাইডগুলো দিয়ে দিব, এগুলো একটু দেখার চেষ্টা করবেন। আর যে হ্যাগ কোথায় অবস্থিত? নেদারল্যান্ডে। স্থায়ী সালিসি আদালতকে বলা হয় আন্তর্জাতিক ন্যায় বিচারের শহর। ঠিক আছে। হেরাল্ড ট্রিবিউন কোথায় থেকে প্রকাশিত হয়? নিউ ইয়র্ক থেকে। নিউ ইয়র্ক থেকে। উত্তর হবে খ, নিউ ইয়র্ক। মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? 23 জোড়া। 22 জোড়াকে বলে অটোজোম, আর 1 জোড়াকে বলে সেক্স ক্রোমোজোম। মোট 23 জোড়া এইভাবে। 61 নম্বর প্রশ্ন, একজন মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে? উত্তর হবে 206 টুকরা। একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষের সবচেয়ে ছোট হাড়ের নাম কি? কানের স্ট্যাপিস, এটা হচ্ছে সবচেয়ে ছোট হাড়। এটা একটু অনেক সময় প্রশ্নের পরীক্ষায় আসে, একটু মনে রাখার চেষ্টা করবেন। 62 নম্বর প্রশ্ন, সিএফসি কি ক্ষতি করে? এটা ক্ষতি করে হচ্ছে ওজোন স্তর ধ্বংস করার কাজে এটা সবচেয়ে বেশি প্রভাব পড়ে ওজোন স্তরে। আর এটা উৎস কি? এই যে সিএফসি কোথা থেকে নির্গত হয়? এটা হচ্ছে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, এগুলা থেকে। এই যে সিএফসি মানে হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। ক্লোরোফ্লোরোকার্বন ফ্রিজ, এয়ার কন্ডিশনার এগুলা থেকে সাধারণত নির্গত হয়। আর এই যে সিএফসির উপাদানগুলোর মধ্যে সবচেয়ে ক্ষতিকর হচ্ছে ক্লোরিন, মনে রাখবেন। আর হচ্ছে এই যে ওজোন স্তর রক্ষার জন্য একটা প্রোটোকল হয়, যেটাকে মন্ট্রিল প্রোটোকল বলে। এই জন্য মন্ট্রিল প্রোটোকল কিসের সাথে জড়িত বা সম্পর্কিত? আপনি বলবেন ওজোন স্তর রক্ষার সাথে সম্পর্কিত। আর আরেকটা জিনিস কি, যে গ্রিন হাউস বাড়ার জন্য প্রথমত দায়ী কে? কার্বন ডাইঅক্সাইড ও মিথেন। এই ছোট ছোট ইনফরমেশন গুলো, এগুলো প্রিভিয়াস পরীক্ষায় অনেকবার আসে, আপনারা এগুলো দেখার চেষ্টা করবেন। মৌলিক
পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে সেটা হচ্ছে উত্তর হবে পরমাণু। পরমাণু হচ্ছে ক্ষুদ্রতম কণা। মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু। কিন্তু অণু হচ্ছে সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তার উত্তর হবে এখানে পরমাণু। পরমাণু এখানে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, আর যা মৌলিক পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা। কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? কালো রঙের। কারণ কালো রং তাপ শোষণ ক্ষমতা বেশি, মানে তাপ দ্রুত শোষণ করে। আর সাদা কাপে চা দ্রুত ঠান্ডা হয় না। উত্তর হবে এখানে কালো, খ। ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য কি? উত্তর হবে ডিজিটাল সিগন্যালে বার্তা প্রেরণ, গ, হ। ডিজিটাল সিগন্যালে বার্তা প্রেরণ। ৬৬। কোন উদ্ভিদে শ্বাসমূল আছে? কোন উদ্ভিদে? উত্তর হবে হচ্ছে সুন্দরী। উত্তর হবে সুন্দরী। এখানে একটু পরবের স্লাইডগুলো দিয়ে দিব, আশা করি অনেকে শিখতে পারবেন। ক্লোরোফিলবিহীন উদ্ভিদ হলো ব্যাঙের ছাতা, যেটাকে মাশরুমও বলা হয়। এগুলোর দেহে কোনো ক্লোরোফিল বা প্লাস্টিড নেই, যার কারণে উদ্ভিদের রংটা সাধারণত কোনো কালারফুল রং হয় না, সাধারণত সাদা থাকে দেখবেন। এটা ছাড়া ওই যে মিউকর, ইস্ট, পেনিসিলিয়াম এগুলো সবই ক্লোরোফিলবিহীন উদ্ভিদ। ৬৮। কম্পিউটারে কোনটি নেই? বুদ্ধি বিবেচনা। উত্তর হবে বুদ্ধি বিবেচনা। উত্তর হবে বুদ্ধি বিবেচনা। মডেমের মাধ্যমে ৬৯ নম্বর প্রশ্ন, মডেমের মাধ্যমে কম্পিউটার ইন্টারনেট লাইনের সংযোগ হয়। উত্তর হবে ক, ৭০। ব্যারোমিটারের আবিষ্কার করেন টরেসেলি। সেখানে বেশ কিছু ইনফরমেশন আছে। ব্যারোমিটার হচ্ছে বায়ুর চাপ মাপার যন্ত্র। ব্যারোমিটার হচ্ছে বায়ুর চাপ মাপার যন্ত্র। চাপ কমলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকে, চাপ বাড়লে বৃষ্টিপাত না হয়ে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা বেশি। থার্মোমিটার কি? তাপমাত্রা মাপার যন্ত্র। এখানে উত্তর হবে গ, টরেসেলি। বিদ্যুৎ ৭১ নম্বর, বিদ্যুৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার। গ নম্বর অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার হলো বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহের একক। ভোল্ট হলো বিভব পার্থক্যের একক। জুল হলো কাজের বা শক্তির একক। তাহলে এখানে বিদ্যুৎ প্রবাহের এককের উত্তর হবে অ্যাম্পিয়ার, গ, অ্যাম্পিয়ার। ক্যান্সারের কারণ কোষের অস্বাভাবিক বৃদ্ধি। ক্যান্সারের কারণ কোষের অস্বাভাবিক বৃদ্ধি। উত্তর হবে ক। আর ক্যান্সারের চিকিৎসায় রেডিওথেরাপি বা কেমোথেরাপি দেওয়া হয়। তাহলে ক্যান্সার রোগের প্রচলিত চিকিৎসা পদ্ধতি রেডিওথেরাপি ও কেমোথেরাপি। কোনটি একবীজপত্রী উদ্ভিদ? এটা হবে ধান। খেয়াল রাখবেন, একবীজপত্রী আর দ্বিবীজপত্রী উদ্ভিদ আমি সহজে যেভাবে চিনতাম, একবীজপত্রী উদ্ভিদগুলো হচ্ছে একটু লম্বাটে হয়। লম্বা মানে ওই উদ্ভিদটা একটু লম্বা হয়, আর উপরের দিকে দেখবেন ঘন কিছু পাতা থাকে বা কাণ্ড থাকে বা শাখা প্রশাখা থাকে উপরের দিকে, একেবারে গাছের একেবারে উপরের দিকে। এইভাবে দেখবে যে ধান, গম, আখ, তাল, নারিকেলের সবগুলো দেখবেন খুব লম্বাটে হয়, উপরের দিকে একটু ঘন কিছু পাতা থাকে। তো এগুলো হচ্ছে একবীজপত্রী, যার একটি বীজ থাকে। আর চেনার জন্য বললাম যে এটা লম্বাটে হয়, উপরের দিকে কিছু শাখা প্রশাখা জমাট আকারে থাকে। আর আম, জাম, দ্বিবীজপত্রী এগুলো খুব ছড়ানো থাকে, খুব বিস্তৃত ভাবে থাকে। আর এটাতে দুটি বীজপত্র থাকে দ্বিবীজপত্রী উদ্ভিদে। তাহলে ৭৩-এর উত্তর হবে ধান একবীজপত্রী উদ্ভিদ হিসাবে।
স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি ইঞ্চিতে বায়ুর চাপ পড়ে প্রায় 15 পাউন্ড। 15 পাউন্ড, আর সেটা প্যাসকেল স্কেলে 1,01,325 প্যাসকেল। যেভাবেই আসুক, প্যাসকেলে আসলে প্যাসকেলেরটা বলবেন, পাউন্ডে আসলে পাউন্ডে বলবেন। তার অ্যাকুরেট হচ্ছে 14.7, কিন্তু যেটা 15 যেহেতু কাছাকাছি, এই জন্য উত্তর হিসেবে 15টা উত্তর করাই যায়। তাহলে এখানে উত্তর হবে 15 পাউন্ড, 15 পাউন্ড। সমুদ্র স্রোতের অন্যতম কারণ হচ্ছে বায়ু প্রবাহের প্রভাব। বায়ু প্রবাহের প্রভাব যদিও সহায়ক একটা কারণ হইতে পারে, তাপমাত্রা ও লবণের তারতম্যর ফলে সমুদ্রের পানির ঘনত্বের পরিবর্তন হয়। এটা একটা সহায়ক কারণ হিসাবে বলতে পারেন। ৭৬, পৃথিবীর বায়বীয় আবরণ প্রধানত কয় স্তর বিশিষ্ট? 4 স্তর বিশিষ্ট। এখানে স্তরগুলোর নাম দেওয়া আছে: ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। প্রত্যেকটা স্ফিয়ার, যেমন এই যে মেঘ, ঝড়, বৃষ্টি, এটা কোন স্তরে সংঘটিত হয়? এটা ট্রপোস্ফিয়ারে। তারপর যে ওজোন স্তর আমরা শুনি, এটা কোন স্তরে? এটা স্ট্রাটোস্ফিয়ারে। তো এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। আর এই ওজোন স্তরে কিন্তু অতি বেগুনি রশ্মি শোষণ করে, ক্ষতিকর অতি বেগুনি রশ্মি শোষণ করে ওজোন স্তর। এই জন্য অনেক সময় প্রশ্ন আসে কোন স্তর ক্ষতিকর অতি বেগুনি রশ্মি শোষণ করে, তখন বলতে হয় স্ট্রাটোস্ফিয়ার স্তর। তা উত্তর হবে এখানে 4 স্তর বিশিষ্ট। পৃথিবীর সর্বত্র দিবারাত্রি সমান হয় 21 মার্চ 23 সেপ্টেম্বর। উত্তর হবে গ। এই যে 21 মার্চ 23 সেপ্টেম্বর। আর উত্তর গোলার্ধে 21 জুন হচ্ছে সবচেয়ে বড় দিন ও ছোট রাত। তাহলে দক্ষিণ গোলার্ধে কিন্তু তার উল্টাটা হবে, মনে রাখবেন। উত্তর গোলার্ধে 21 জুন হচ্ছে সবচেয়ে বড় দিন ও ছোট রাত, যাকে অয়নান্ত দিবসও বলে। আর 22 ডিসেম্বর হচ্ছে উত্তর গোলার্ধের সবচেয়ে ছোট দিন ও বড় রাত। ছোট দিন ও বড় রাত। তাহলে দক্ষিণ গোলার্ধে কিন্তু তার উল্টাটা হবে। এটা একটু মনে রাখার চিন্তা করবেন, মনে রাখার চেষ্টা করবেন। তা পৃথিবীর সর্বত্র দিবারাত্রি সমান হয় 21 মার্চ ও 23 সেপ্টেম্বর। উত্তর হবে গ। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, প্রায় সময় আসে। পৃথিবীর উত্তর দক্ষিণে কিছুটা চাপা ও নিরক্ষীয় অঞ্চলে অপেক্ষাকৃত স্ফীত আকার ধারণ করার কারণ মাধ্যাকর্ষণ শক্তি। দুইটা কারণ, মানে দুইটা বলের কারণে আসলে এইরকম আকৃতি হয়েছে। একটা হচ্ছে মাধ্যাকর্ষণ বল, আর একটা হচ্ছে কেন্দ্রাতিক বল। যদি এখানে মাধ্যাকর্ষণ বলটার বা শক্তিটার উত্তরে আছে, তাহলে আমি এটা উত্তর হিসাবে গ্রহণ করলাম। উত্তর হবে ক। আকাশে উজ্জ্বলতম নক্ষত্র কোনটি? লুব্ধক। উত্তর হবে খ, লুব্ধক। সর্বশেষ প্রশ্ন ৮০, সৌরজগতে ক্ষুদ্রতম গ্রহ কোনটি? ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ। এটা হচ্ছে ক্ষুদ্রতম গ্রহ। আর সৌরজগতের ক্ষুদ্রতম ও প্রথম গ্রহ হচ্ছে বুধ। এটা হচ্ছে সূর্যের সবচেয়ে নিকটতম, ঠিক আছে। আর বৃহস্পতি হচ্ছে সৌরজগতের বৃহত্তম, সবচেয়ে বড় গ্রহ। আর সূর্য হচ্ছে সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ। সবচেয়ে উষ্ণতম গ্রহকে শুক্র, ঠিক আছে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। দীর্ঘ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।